ঢাকা রহস্য উন্মোচিত। লিখেছেন সুজন দাশগুপ্ত। কিছুদিন হলো একেনবাবু গাছ নিয়ে পড়েছেন। ওর মাথায় যখন একবার কিছু চাপে তখন সেটা সরানো মুশকিল। আমাদের অ্যাপার্টমেন্টে লাগোয়া একটা ছোট্ট বারান্দা আছে। সেখানে দুটো চেয়ার কোনো মতে বসানো যায়। অবশ্য বারান্দায় বসে মনোহর কিছু দেখা যায় না ঠিকই, তবে সামনের রাস্তা দিয়ে গাড়ি টাড়ি প্রচুর চলে। আর যেহেতু আমরা নিউ ইয়র্ক ইউনিভার্সিটির কাছে থাকি, ছাত্রছাত্রীদের ভিড় সবসময়েই লেগে থাকে। কেউ হাঁটে, কেউ জগিং করে। রাস্তার পাশে একটা স্টারবাক কফি শপ আছে। তার সামনের চত্বরে চেয়ার টেবিল সাজানো। সেখানে দু একজন বসে থাকে ল্যাপটপ খুলে। বেশিরভাগই হাত পা ছড়িয়ে কফি, এসপ্রেসো, মোচা লাতে, বেগেল ইত্যাদি খায় আর প্রচণ্ড হইচই করে। আটতলার ওপরে বসে সেসব দেখতে মন্দ লাগে না। এখন আর সেটা সম্ভব নয়। একেনবাবু বারান্দায় গোটা 15 ফুল গাছের টব বসিয়েছেন। বই ঘেঁটে ঘেঁটে নানান গাছগুলোর নানান তদারকি চলছে। বাগান সম্পর্কে আমার চিরদিনের ধারণা মাটি কুপিয়ে বীজ বা চারা লাগানো, মাঝে মধ্যে গোবর সার জাতীয় কিছু দেওয়া। আজকাল আরও হরেক রকমের কেমিক্যাল সার বেরিয়েছে জানি, কিন্তু তা কতটা ব্যবহার করতে হবে, কখন দিতে হবে, কোন গাছে দিতে হবে, সে সম্পর্কে আমার কোনোই ধারণা নেই। কিন্তু একেনবাবুকে বইয়ের পাতা ঘন ঘন উল্টে সাদা, খয়েরি, নীল, সবুজ নানান রঙের দানা মেপে মেপে টবের উপর ফেলতে দেখে মনে হলো এর থেকে কেমিস্ট্রির এক্সপেরিমেন্টও অনেক সহজ। প্রমথকে একদিন সেটা বলতে ও খ্যাঁকিয়ে উঠল, রাখ তোর একেনবাবুর বারান্দা বাগান। এখন পর্যন্ত একটা ফুলও চোখে দেখলাম না। এদিকে বারান্দায় যাবার জো নেই। দেব একদিন সব কিছু ফেলে। একেনবাবুর ডিফেন্স হচ্ছে ফুল ফোটার সময় এখনো আসেনি, আমাদের আর একটু ধৈর্য ধরতে হবে। তবে উনি যে একটু উদ্বিগ্ন সেটা বুঝলাম। একদিন তো বলেই ফেললেন, সূর্যের আলো বেশি আসছে না স্যার বারান্দায়। প্রমথ সামনে ছিল, বলল, তা আপনি কি করতে বলেন? বারান্দাকে ঘুরিয়ে পূবমুখ করে দেব? এদিকে যে আলো বেশি আসে না সেটা তো 2 বছর ধরে দেখছেনই। কি তাহলে বাগানের এক্সপার্ট হলেন? তা নয় স্যার, ফুল আসবেই, তবে কিনা পুরো পোটেনশিয়ালটা রিয়েলাইজ হবে না। আর্টিফিশিয়াল লাইট লাগান, তবে ইলেকট্রিসিটি বিল আপনি দেবেন। শেয়ার করুন স্যার বলে বায়না ধরবেন না। ইনফ্যাক্ট বারান্দাটা তো আমরা কেউ ব্যবহার করতে পারছি না। বাপি বরং বারান্দার এরিয়াটা ক্যালকুলেট করে আপনার ভাড়ার শেয়ারটা বাড়িয়ে দিক। প্রমথ সত্যিই একেনবাবুর পেছনে লাগতে পারে। কি যে বলেন স্যার, এই ফুলগুলো যখন ফুটতে শুরু করবে কি রকম শোভা হবে বলুন তো। আমি জানি ম্যাডাম ফ্রান্সিসকা ফুল ভালোবাসেন। ফ্রান্সিসকা প্রমথর গার্লফ্রেন্ড। যদিও প্রমথ
গার্লফ্রেন্ড কথাটা শুনলে তেলে বেগুন হয়ে যায়। জাস্ট ফ্রেন্ড, আগে আবার বিশেষণ যোগ করতে হবে কেন? যাকগে ওসব কথা। একেনবাবুর এই গার্ডেন প্রজেক্ট যে পর্বতের মুশিক প্রসব, সেটা আমরা দুজনেই আঁচ করছি। মনে মনে ভাবি, ভাগ্যিস দেশের চাষি ভাইরা বেশি লেখাপড়া করেন না, নইলে বাজারে চাল ডাল সবজি পাওয়া যেত না। আজ সকালে একেনবাবু আর প্রমথ দুজনেই বেরিয়েছে। একেনবাবুকে গাছের জন্যে একটা ওষুধ কিনতে হবে। একটা গাছের পাতায় লিফ মাইনর না কি একটা অসুখ হয়েছে। ভদ্রলোক সত্যিই খেপে গেছেন। এমনিতে হাড় কিপ্পন, কিন্তু গাছের পেছনে যা খরচা করেছেন তা দিয়ে উনি স্বচ্ছন্দে ওর পুরনো অল ওয়েদার কোটটি বিসর্জন দিয়ে একটা নতুন কোট কিনতে পারতেন। কি আর করা। তবে ওরা যাওয়াতে আমার সুবিধে হয়েছে। আজকে খুব রিল্যাক্স করে রবীন্দ্রসঙ্গীত শুনব আর নিউ ইয়র্ক টাইমস পড়ব। গত 2 সপ্তাহ ধরে খাতা দেখা আর একটা রিসার্চ পেপার লেখার চাপে গা ছেড়ে জীবনটা উপভোগ করা হয়নি। কিন্তু সেটা কি হবার জো আছে? ডিং ডং বেল। দরজা খুলে দেখি তারেক আলী। বুঝলেন বাপি দাদা, বাংলা ভাষা আর সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবে আমাদের বাংলাদেশ, আপনাদের পশ্চিমবঙ্গ নয়। কি খবর, কেমন আছেন দূরে থাক, হ্যালো পর্যন্ত নয়, প্রথমেই একটা যুদ্ধংদেহী ভাব। চট করে তারেকের পরিচয়টা দিয়ে নেই। তারেক কমাস হলো আমাদের পাশের অ্যাপার্টমেন্টটা ভাড়া নিয়েছে। কোনো একটা আইটি ফার্মে কাজ করে, বাড়ি ঢাকাতে। কয়েক মাস হলো H1 ভিসা নিয়ে আমেরিকায় এসেছে। শুধু তারেক নয়, ওর সঙ্গে মামুদ বলে আরও একটি ছেলে এসেছে, একই কোম্পানিতে চাকুরি নিয়ে। কিন্তু মামুদ একটু মুখ চোরা, বিশেষ আসে টাসে না। তারেক ভায়া একাই 100। একেনবাবুর সঙ্গে পাল্লা দেবার উপযুক্ত লোক। মাঝে মাঝে যখন তারেক আর একেনবাবুর বকবকানির সাঁড়াশি আক্রমণ শুরু হয়, তখন আমি কাজ আছে বলে অফিসে পালাই। তবে মাঝে মধ্যে তারেকের কথাগুলো মন্দ লাগে না। ছেলেটার মধ্যে একটা চাপা হিউমার আছে। সেই হিউমারটা পরিপূর্ণ রূপ পায় ওর বাঙাল কথার টানে। সেই কথা আর সুরকে অক্ষরে তুলে ধরার ক্ষমতা আমার নেই। বাঙাল পাঠকদের কাছে তাই আগে ভাগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। একদিন হঠাৎ তারেক বলল, বুঝলেন দাদা, বাংলাদেশের মতো প্রোগ্রেসিভ দেশ পৃথিবীর আর কোথাও নেই। প্রমথ সকালে সবার জন্য ডিমের অমলেট করছিল। রান্নাঘর থেকেই তারেকের কথা শুনে চেঁচিয়ে বলল, হোয়াট ননসেন্স। তারেক আসা মানে নিউ ইয়র্ক টাইমস পড়া আজ মাথায় উঠল। অন্তত ঘণ্টাখানেক বক্তৃতা করবেই। কিন্তু বাংলাদেশের ছেলে, 2 বাংলার মিলন ঘটাতে এসেছে, তাকে তো তাড়ানো যায় না। জিজ্ঞেস করলাম, কফি খাবে? না দাদা। তারেক বলল, উত্তরটা কিন্তু দিলেন না, কথাটা আপনি মানেন? আমি জিজ্ঞেস করলাম, কোন কথাটা? এই যে বাংলা ভাষা
আর সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার কথা। তোমার এই কথা বলার বেসিস কি? আপনারা। আমরা? হোয়াই? এই যে দাদা, আপনারা কথায় কথায় ইংরেজি শব্দ ব্যবহার করেন। যুক্তি অথবা কেন না বলে বললেন বেসিস আর হোয়াই। বাংলা যখন বলবেন তখন শুধু বাংলা বলবেন, ইংরেজি যখন শুধু ইংরেজি। কথাটা তারেক ভুল বলেনি। আমার অর্ধেক কথাতেই ইংরেজি শব্দ এসে যায়। ফ্র্যাঙ্কলি, অনেক কথা বাংলাতে কি হবে সেটাই মাথায় আসে না। কিন্তু সাত সকালে তারেকের এই বক্তব্য আমি মানতে রাজি নই। ভাষা নিয়ে যুদ্ধ করেছিস, বেশ করেছিস, কিন্তু তা বলে পশ্চিমবঙ্গের বাংলাকে বাংলাদেশি বাংলা হারিয়ে দেবে, এ আবার কি আবদার? বিশেষ করে যারা জলকে পানি বলে আর স্নানকে গোসল, তারা বাংলা নিয়ে মাতব্বরি করবে কেন? কিন্তু ওটা একটু ডেলিকেট সাবজেক্ট। তাই বললাম, দ্যাটস লাইফ। ভাষা তো চুপচাপ এক জায়গায় বসে থাকে না, প্রয়োজনে বদলায়। ইংরেজিতেও তো অনেক অন্যান্য ভাষা এসেছে। কিন্তু তা বলে দাদা হোয়াইকে বাংলায় নিয়ে আসবেন, কিটা কি দোষ করল? তোমরাও তো বাপু দিদিকে আপা বলো, পিসি না মাসিকে বুয়া। আপনি দাদা রেগে তক্ক করছেন। সত্যি ভেবে দেখুন, গান বলুন, নাটক বলুন, সিনেমা বলুন, বাংলাদেশের সঙ্গে কি আপনারা পেরে উঠছেন? গানে তোমরা এগিয়ে আছো? আছি দাদা। বার করুন একজন রেজওয়ানা চৌধুরী বন্যা। স্যাম্পল অফ ওয়ান দিয়ে তুমি তোমার থিওরি প্রুভ করতে চাও? তা নয় দাদা, আপনারা তো আমাদের অন্য আর্টিস্টদের গান শোনেন না, বন্যায় এখানে আসেন, সেটাই শোনেন। তারপর দেখুন নাটক বা টেলিফিল্ম, অপি করিমের মতো বুদ্ধিদীপ্ত নায়িকা আপনাদের টিভিতে কেউ আছে? তিশা, মৌসুমী বা বিপাশা হায়াতের মতো সুন্দরী? যাদের কথা বলছো তাদের কাউকেই দেখিনি। তাহলে বলি, দেখুন দাদা, তাহলে আপনার চোখ জুড়োবে, আর আমার সঙ্গে তর্ক করবেন না। তুমি পশ্চিমবঙ্গের সব অ্যাক্টর অ্যাক্ট্রেসদের দেখেছ? আলবৎ দাদা, নইলে তুলনামূলক বিচার করব কি করে? পশ্চিমবঙ্গের লেখকদের লেখা আমরা পড়ি, সিনেমা দেখি, সাপ্তাহিক মাসিক পত্রিকাগুলো পড়ি। সেগুলোও তো সংস্কৃতি বাঁচিয়ে রাখার একটা অঙ্গ। এবার আপনি বলুন, বাংলাদেশের কি কি বই আপনি পড়েছেন? দেখো বাপু, আমি ফিজিক্সের বই শেষ করারই সময় পাই না, বাংলা সাহিত্য তো দূরের কথা। তাই তো বলছি দাদা, বাংলাকে বাংলাদেশই বাঁচিয়ে রাখবে। লাকিলি এই সময়ে একেন বাবু ঢুকলেন। এই যে স্যার, কি মনে করে? এই দাদার সঙ্গে একটু গল্প করতে এসেছিলাম। বাপু, সত্যি কথাটাই বলো না, তর্ক জুড়তে এসেছ? কি যে বলেন দাদা, তর্ক নয়, একটু আলোচনা। কি নিয়ে আলোচনা স্যার? বলুন একটু শুনি। একেনবাবু বললেন, আমি বলছিলাম বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ নয়। কিন্তু দাদা মানতে রাজি নন। কেন স্যার? আপনি তারেকের পক্ষ নিচ্ছেন? পক্ষ নিচ্ছি না স্যার, আপনার পজিশনটা বুঝতে চাচ্ছি। আমার কোনো পজিশনই নেই।
এইসবে সময় নষ্ট করা। এইটে দাদা ঠিক বলেছেন। আপনারা যারা পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী, তাঁরা বাংলা নিয়ে সময় নষ্ট করছেন না বলেই বাংলা ভাষা পশ্চিমবঙ্গে ধ্বংস হবে, চুকে যাবে। এখন তো ইংরেজি আর হিন্দিরই যুগ। তা হোক দাদা, কিন্তু একেনবাবুর যে কাহিনীগুলো লিখছেন সেগুলোও তো কেউ পড়বে না। এখনো কেউ পড়ে নাকি? প্রমথ কখন ঘরে ঢুকেছে আমি টেরও পাইনি। লোকে না জানে একেনবাবুকে, না জানে বাপিকে। কেন দাদা, আমি তো পড়েছি। প্রমথ কাটা ঘায়ে নুনের ছিটে দিতে ওস্তাদ। বলল, তাই নাকি? কোত্থেকে? ওই যে আপনাদের একটা পত্রিকা বেরোয়, সুখী গৃহকোণ, সেইখানে। কোথায়? বাংলাদেশে যখন ছিলে? না না দাদা, বাপি পড়তে গিয়েছিলেন। তাহলে মোট দুজন পড়েছ, বাপি নিজে আর তুমি। কারণ আমি পড়িনি, একেনবাবুও না। কি যে বলেন প্রমথদা, মামুদও পড়েছে। তাহলে তিনজন। তবে জিজ্ঞেস করে দেখো পুরোটা পড়েছে কিনা, কারণ বাপির লেখাটা কয়েক পাতা পরেই ঝুলে যায়। তুই থামবি? আমি বিরক্ত হয়ে বললাম। একেনবাবু আমার পক্ষ নিয়ে বললেন, কি যে বলেন স্যার, সুখী গৃহকোণ তো এখন অনেক সেল হয়। সে নিয়ে আমি কোনো প্রশ্ন তুলছি না। ডিকশনারিও তো প্রচুর বিক্রি হয়। আপনিও তো কিনেছেন একটা, কোনোদিন ব্যবহার করেছেন? প্রমথর পাঁচগুলো একেবারে র্যান্ডাম। সত্যি, কোনো বানান জানতে হলে একেনবাবু প্রমথকেই জিজ্ঞেস করেন, না থাকলে আমাকে। ডিকশনারিটা বহুদিন ধরেই তাকের ওপর অবহেলিত হয়ে পড়ে আছে। বই কিনলেই যদি পড়া হয়ে যেত, তাহলে এতগুলো ছাত্রছাত্রী প্রতি বছর ফেল করতো না। এই রকম অদ্ভুত যুক্তির সঙ্গে পাল্লা দেওয়া কঠিন। তারপরও প্রসঙ্গটা যখন আমার লেখা নিয়ে, আমি এ নিয়ে উচ্চবাচ্য করলাম না। তবে প্রসঙ্গটা তার একই পাল্টালো। আসলে আমি এসেছিলাম একেনবাবুর কাছে। আমার কাছে স্যার? কি ব্যাপার? মামুদকে নিয়ে একটা সমস্যা হয়েছে। কি সমস্যা স্যার? বলছি। তারপর আমার দিকে তাকিয়ে বলল, দাদা তাহলে ওই কফিটা বানান, খেতে খেতে বলি। কফি খেতে খেতে তারেক যা বলল সেটা হলো, মামুদ কয়েকদিন হলো খুব ডিপ্রেসড হয়ে আছে। মামুদ এমনিতে কথাবার্তা কমই বলে, তবে এ কদিন দু একটা হুঁ হাঁ ছাড়া আর কিছুই বলেনি। শেষে তারেকের পেড়াপিড়িতে ও জানিয়েছে, দেশ থেকে একটা চিঠি পেয়ে ওর সন্দেহ হচ্ছে যে 5 মাস আগে ওর বাবার মৃত্যুটার মধ্যে হয়তো কোনো রহস্য আছে। ওটা স্বাভাবিক মৃত্যু নয়। তারেক যখন জিজ্ঞেস করেছে কার চিঠি, মামুদ উত্তর দিয়েছে, চিঠিটা ওর বাবারই লেখা, এসেছে বাবার অ্যাটর্নির কাছ থেকে। যাই হোক, তারেক আর বিশেষ কিছু জানতে চায়নি, কিন্তু মামুদকে বলেছে যে ও একবার একেনবাবুর সঙ্গে কথা বলে দেখুক। তিনি হয়তো এ বিষয়ে একটা মতামত দিতে পারবেন। মামুদ প্রথমে উৎসাহ দেখায়নি,
বোধহয় ওর সমস্যা নিয়ে আর কাউকে বিব্রত করতে চায়নি, কিন্তু পরে রাজি হয়েছে। কিন্তু নিজে এ নিয়ে অনুরোধ করতে অস্বস্তি বোধ করছে। তাই তারেক এসেছে একেনবাবু মামুদের সঙ্গে কথা বলতে রাজি হবেন কি না জানতে। একেনবাবু সব শুনে বললেন, কি আশ্চর্য স্যার, এটা কি কোনো কথার কথা? খানিক বাদে তারেক মামুদকে নিয়ে এলো। তারেক ভুল বলেনি। মামুদের চেহারা দেখে বোঝা যায় ওর মনের ওপর একটা ঝড় চলছে। ঘরে প্রায় নিঃশব্দে ঢুকে সোফার উপর এক কোণে চুপ করে বসল। এমনিতেই যতবার ও এসেছে দুই একটার বেশি কথা বলেনি। ওকে কথা বলানো মানে প্রশ্ন করা, আর তার উত্তরে হ্যাঁ বা না শোনা। আজ যদিও নিজের তাগিদেই এসেছে কথা বলবার জন্যে, কিন্তু স্বভাবোচিত সংকোচ কাটিয়ে উঠতে পারছে না। এমনিতে ও ব্যাপারটা কতটা বলতে পারবে আমার সন্দেহ ছিল, কিন্তু তারেক এবং একেনবাবু যখন আছেন তখন প্রশ্নের কিছু কমতি হবে না। সুতরাং তথ্য উদ্ঘাটন চট করে না হলেও সেটা যে হবেই সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা সবাই চুপ করে আছি। নিস্তব্ধতাটা একেনবাবুই ভাঙলেন। একেনবাবু বললেন, বলুন স্যার। তারেক সাহেব বললেন আপনি আমার সঙ্গে একটু কথা বলতে চান। আমি একটু চিন্তায় পড়েছি। মামুদ আস্তে আস্তে বললেন, কিসের চিন্তা স্যার? হয়তো অহেতুক চিন্তা, কিন্তু মাথা থেকে সরাতে পারছি না। আপনাকে বলতে চাই, আবার মনে হচ্ছে চিন্তাটা এতই অর্থহীন যে এ নিয়ে অন্যদের বিব্রত করাটাও বোধহয় অনুচিত। স্যার, আপনি এত ভাবনা করছেন কেন? বলে ফেলুন। বন্ধুদের কাছে বলবেন স্যার, এ নিয়ে এত সংকোচ কেন? সংকোচ ঠিক নয়, আসলে ব্যাপারটা হয়তো কিছুই নয়। বলে ফেলুন স্যার। তারেক সাহেব বলছিলেন একটা চিঠির কথা, তাতে নাকি কিছু একটা খবর আছে। চিঠির কথাটা ঠিকই বলেছে তারেক। আমার বাবা একটা চিঠি আনোয়ার চাচা, মানে বাবার অ্যাটর্নির কাছে রেখে যান, বাবার মৃত্যুর পর আমাকে দেবার জন্য। চিঠিতে বাবা লিখেছেন যে উনি আশঙ্কা করছেন যে ওর হঠাৎ মৃত্যু হতে পারে। এই কথাটাই আমাকে প্রচণ্ডভাবে বিচলিত করেছে। কেন লিখলেন উনি কথাটা? এই চিঠির ব্যাপারে আপনি আগে কিছু জানতেন না স্যার? না, বাবা আমায় কিছু বলে যাননি। আপনার বাবা কতদিন আগে মারা গেছেন? আমি এদেশে আসার মাস দুয়েক আগে, তা প্রায় মাস পাঁচেক হলো। আপনার আনোয়ার চাচা এতদিন চিঠিটা দেননি কেন স্যার? আনোয়ার চাচা নিজে বেশ কয়েক মাস মরণাপন্ন অসুস্থ ছিলেন। কিছুদিন হলো আবার কাজকর্ম শুরু করেছেন। উনি লিখেছেন চিঠিটার কথা উনি ভুলেই গিয়েছিলেন। হঠাৎ ফাইল ঘাঁটতে ঘাঁটতে ওর নজরে এসেছে। আই সি। তা আপনি এত বিচলিত হচ্ছেন কেন স্যার? ওর মৃত্যুটা কি অস্বাভাবিকভাবে হয়েছিল?
সেটা নিয়েই ভাবছি। বাবা মারা যান একটা পার্টি চলাকালীন। হঠাৎ হার্ট অ্যাটাকে ওর মৃত্যু হয়। আপনার বাবার হার্টের কোনো প্রবলেম ছিল স্যার? তা ছিল। বাবার হার্ট বরাবরই খারাপ। বছর তিনেক আগে ওর ট্রিপল বাইপাস হয় আপনাদের মুম্বাইয়ের এক হাসপাতালে। কিন্তু তারপর থেকে উনি ভালোই ছিলেন। খুব সাবধানে নিয়ম মতোই চলতেন। তবে নিয়ম মেনে চললেও প্রবলেম তো হতেই পারে। তাহলে আপনার সন্দেহ জাগছে কেন স্যার? তাই তো বলছি যে চিন্তাটা মনে হয় অহেতুকই। তাছাড়া পার্টিতে আমার খালু ছিলেন, যিনি পুলিশের সাবেক ডিআইজি। সাবেক ডিআইজিটা কি? প্রমথর প্রশ্ন। সাব ডিআইজিটা কি? প্রমথর প্রশ্ন। সাব নয় দাদা, সাবেক, মানে প্রাক্তন। তারেক বিশদ করল। আর খালু? একেনবাবু প্রশ্ন করলেন। মেসোমশাই। সরি স্যার, বলুন। তিনি অবশ্য অস্বাভাবিক কিছু দেখেননি। তাছাড়া বাবার কাছের মানুষ আরও অনেকেই ছিলেন। তাঁদেরও কেউ কোনো রহস্য এর মধ্যে দেখেননি, নইলে কানাঘুষো শুনতাম। বাবার পানীয়টাও পুলিশ পরীক্ষা করেছিল, কিছু পায়নি। দাঁড়ান স্যার, দাঁড়ান। পুলিশ কেন এসেছিল? এর উত্তর আমি ঠিক বলতে পারবো না। ডাক্তার আহমেদ আমাদের পাড়াতেই থাকেন। তিনি বাবাকে নিয়মিত না হলেও মাঝে মাঝে দেখতেন। তিনিও পার্টিতে ছিলেন এবং বাবাকে পরীক্ষা করে ডেথ সার্টিফিকেটও দিয়েছিলেন। আমার ধারণা খালু তাও হয়তো একটু নিশ্চিত হতে চেয়েছিলেন। তা পানীয়তে যখন কিছু পাওয়া যায়নি, তাহলে এখন ও নিয়ে চিন্তা হচ্ছে কেন স্যার? কে জানে, আমি হয়তো ঠিক গুছিয়ে বলতে পারবো না। কতগুলো জিনিস এখন মনে হচ্ছে ঠিক ছিল না। যেমন যেমন পার্টি চলার সময় দুবার টেনিস কোর্টের বাতিগুলো নিভে যায়। দুবারই সার্কিট ব্রেকার ট্রিপ করেছিল। আমাকে গিয়ে রিসেট করতে হয়েছিল। তখন এ নিয়ে আমি অতটা ভাবিনি। অনেক সময়ে লাইনের ওভারলোড যদি খুব কম থাকে, তাহলে সার্কিট ব্রেকার সবসময় ট্রিপ নাও করতে পারে। আমি একটু কনফিউজ স্যার। টেনিস কোর্টের সঙ্গে পার্টির সম্পর্কটা কি? ও সরি, পার্টিটা টেনিস কোর্টেই হচ্ছিল। আসলে বাবার হার্ট বাইপাসের পরে টেনিস কোর্ট আর ব্যবহার করা হতো না। আমি নিজে কোনোদিনই টেনিসে উৎসাহী ছিলাম না, তাই ওটা এমনিই পড়ে থাকতো। শুধু পার্টির সময়ে ব্যবহার করা হতো। শেষ পার্টিটা ওই টেনিস কোর্টেই হয়েছিল। এবার বুঝলাম। বলুন স্যার, কি বলছিলেন? কি বলছিলাম আমি? বলছিলেন স্যার, সার্কিট ব্রেকার মাঝে মাঝে এমনিতে ট্রিপ করতে পারে। সে নিয়ে তখন কিছু ভাবেননি। ও হ্যাঁ, কিন্তু এখন ভাবছি দ্বিতীয়বারের পরে আর ব্রেকার ট্রিপ করেনি কেন? আমি তখন ভেবেছিলাম বাড়ির পেছনে সুইমিং পুল আর বাগানের স্পটলাইটগুলো নিভিয়ে দিয়েছিলাম বলে
বোধহয় লোড কমে গিয়েছিল। কিন্তু এখন মনে পড়েছে যে ওই আলোগুলো ছিল অন্য সার্কিটে, তাদের ব্রেকার আলাদা। ওগুলোর জ্বলা নেভার সঙ্গে টেনিস কোর্টের আলোর কোনো সম্পর্ক নেই। আই সি। এছাড়া বাবা নাকি অরেঞ্জ জুসের গ্লাসে চুমুক দিয়ে বলেছিলেন, জুসটা তেতো। আমিও অরেঞ্জ জুসই খাচ্ছিলাম, আমার তো তিতে লাগেনি। কিন্তু সেই জুসটা তো পরীক্ষা করা হয়েছিল। হ্যাঁ, তা হয়েছিল। সেই জন্যেই মনে হচ্ছে সবকিছুই হয়তো অহেতুক চিন্তা। আপনার যখন চিন্তা হচ্ছে তখন একটা কাজ করা যাক স্যার। আপনি পার্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা যা ঘটেছে বা দেখেছেন সব কিছু ডিটেলসে বলুন, কিচ্ছু বাদ দেবেন না। কি রকম ডিটেলস? এই যেমন স্যার, পার্টি কখন শুরু হলো, কারা এসেছিলেন, বসার কি বন্দোবস্ত ছিল, খাবার কোত্থেকে এসেছিল, কে কোথায় বসেছিলেন, কখন আলো নিভল, যা যা আপনার মনে আছে সব। কিভাবে শুরু করি বলে মামুদ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আস্তে বলা আরম্ভ করল। আমার বাবা মাঝে মাঝেই বাড়িতে পার্টি দিতে ভালোবাসতেন। আবহাওয়া ভালো থাকলে পার্টিটা বাইরে হতো, নইলে বাড়ির হল ঘরে। আমাদের বাড়িটা বেশ বড়। বাবা প্রচুর টাকা খরচ করে এটা বানিয়েছিলেন বছর 10 আগে। আমাদের বাড়ির সামনে ছিল একটা বড় টেনিস কোর্ট, আর তার চারিধারে ঘিরে ছিল বিশাল বাগান। পেছনে সুইমিং পুল, আর তার চারপাশে কিছুটা বাঁধানো চত্বর, তারপর আবার বাগান। পার্টি শুরু হয়েছিল সন্ধ্যার সময়ে। প্রায় 100-র মতো লোক পার্টিতে নিমন্ত্রিত ছিলেন। বাবার বিজনেসের সূত্রে চেনা জানা রাজনৈতিক জগতের লোক, সরকারি অফিসার, লেখক, শিল্পী, চিত্রতারকা, মোটমাট বাংলাদেশের বেশ কিছু নামি দামি লোককে বাবা ডেকেছিলেন। পার্টি শুরু হয়েছিল 7:30 নাগাদ। ড্রিঙ্ক আর অ্যাপেটাইজার দেওয়া হয়েছে। যারা মদ খান তাদের জন্য ওয়াইন, বিয়ার, হুইস্কি, জিন, শেরি ইত্যাদি হরেক রকম পানীয় রয়েছে। আর অন্যদের জন্য অরেঞ্জ জুস, পাইনঅ্যাপেল জুস, কোক ইত্যাদি। বাবা অসুস্থ হবার পর থেকে পার্টি টার্টির সব দায়িত্ব পড়েছিল বাবার বিজনেস পার্টনার জামাল চাচার ওপরে। জামাল চাচা বাবার থেকে বয়সে অনেক ছোট। বাবাকে বড় ভাইয়ের মতোই দেখতেন। বাবার অনেক ব্যক্তিগত কাজেও সাহায্য করতেন। ঢাকার এক ক্যাটারারকে দিয়ে জামাল চাচা সব কিছু করাতেন। টেবিল চেয়ার আনা থেকে শুরু করে সেগুলো সাজানো, মিনি বার বসানো, অন্যান্য ডেকোরেশন, পানীয়, অ্যাপেটাইজার এবং খাবার ইত্যাদির আয়োজন ও পরিবেশন সব কিছুই তারা নিখুঁতভাবে করত। বাবা অসুস্থ হবার পর অন্তত গোটা 6 পার্টি এই ক্যাটারার আমাদের বাড়িতে করেছে। খুবই বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান। সবকিছুই চমৎকার চলছিল। ঠিক 7:45 যখন বাজে
তখন হঠাৎ টেনিস কোর্টের আলো সব নিভে যায়। মাফ করবেন স্যার, ঠিক 7:45, সেটা আপনি কি করে বুঝলেন? ওটা একটা হাস্যকর ব্যাপার। আমি একটা সস্তা ডিজিটাল হাতঘড়ি কিনেছিলাম তার কয়েকদিন আগে। কোনো কারণে সেটাতে রাত্রি 7:45 অ্যালার্ম দেওয়া ছিল। আমি কিছুতেই অ্যালার্মটাকে ক্যান্সেল করতে পারছিলাম না। প্রতিদিন রাত্রি 7:45 ওটা বাজতো। একটা বোতাম টিপে আমি আওয়াজটা বন্ধ করতাম। আলোটা 7:45তেই নিভেছিল, কারণ ঠিক সঙ্গে সঙ্গেই আমার ঘড়ির অ্যালার্মটা বেজে ওঠে। ঢাকাতে মাঝে মধ্যে বাতি চলে যায়। আমাদের একটা জেনারেটর ছিল, বাতি নিভলে সেটা চালানো হতো। কিন্তু আমি দেখলাম রাস্তার আলো নেভেনি, আমাদের বাড়ির ভেতরের আলোগুলোও জ্বলছে। সুতরাং সার্কিট ব্রেকার কোনো কারণে ট্রিপ করেছে। বাবা চেয়ারে বসেছিলেন, আমি বাবার কাছেই দাঁড়িয়েছিলাম। বাবাও ব্যাপারটা বুঝেছেন। বললেন, বাড়ির ব্রেকারগুলো গিয়ে দেখতে। আম্মা বাবার পাশে বসেছিলেন। আম্মা বললেন, আমাকেও ঘরে যেতে হবে, তোমার বাবার ওষুধ আনতে ভুলে গেছি। আমি বললাম, কোথায় ওষুধটা আছে বলো, আমি নিয়ে আসছি। আম্মা বললেন, না, তুমি খুঁজে পাবে না, আমাকে নিয়ে চলো। অন্ধকারে আম্মাকে নিয়ে বাড়িতে পৌঁছতে আমার একটু সময়ই লেগে গেল। বাড়িতে ঢুকে আম্মা লিফটে উঠলেন, আর আমি লিফট? বাবার অসুখের পর ওটা লাগানো হয়। আই সি, সেটা কোথায় স্যার? দরজা খুলে ঢুকেই হলের ডান পাশে। বুঝলাম স্যার, ঠিক আছে, বলুন। সার্কিট ব্রেকারগুলো হল ঘরের অন্য প্রান্তে সিঁড়ির ঘরের দেয়ালে। আমি যখন সেদিকে এগোচ্ছি তখন দেখলাম জামাল চাচা বাথরুম থেকে বেরোচ্ছেন। বাথরুমটা কোথায় স্যার? লিফটের পাশে উপরে যাবার আরেকটা সিঁড়ি, তার ঠিক পরেই। তারপর কি হলো স্যার? ও হ্যাঁ, জামাল চাচা আমাকে দেখে বললেন, কি ব্যাপার? আমি বললাম, বাতি নিভে গেছে। সে কি? হয়তো ওভারলোড, ব্রেকার ট্রিপ করেছে। আচ্ছা বিপত্ত, কিন্তু অন্ধকারে মাসুদ ভাইকে একা রেখে চলে এলে? আম্মা আছে তো? আম্মা ওষুধ আনতে উপরে গেছে শুনে জামাল চাচা তাড়াতাড়ি ছুটলেন। বাবার স্বাস্থ্য সম্পর্কে জামাল চাচার একটা দুশ্চিন্তা আছে। খাওয়া দাওয়ার ব্যাপারে বাবা যাতে বেহিসাবি কিছু না করেন, সেই জন্য পার্টি টার্টিতে উনি বাবাকে খুব নজরে রাখেন। আমার অবশ্য এটা বাড়াবাড়ি লাগে, কারণ বাবাকে স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন বলেই আমার মনে হয়। একটা প্রশ্ন স্যার, আপনাদের বাড়ির সেটআপটা একটু বলুন। আপনি টেনিস কোর্ট থেকে বাড়িতে ঢুকলেন কিভাবে? টেনিস কোর্টের পাশেই গাড়ি বারান্দা, সেখান থেকে সামনে বাড়ির একটা ছোট্ট বারান্দা পেরিয়ে বাড়িতে ঢুকতে হয়। সেটআপটা মুখে কতটা বোঝাতে পারবো জানি না, কিন্তু আমার কাছে অনেক ছবি আছে, সেগুলো দেখালে পরিষ্কার বুঝতে পারবেন।
ঠিক আছে স্যার, সেটা পরেই না হয় দেখাবেন। এবার বলুন, তারপর কি হলো?